ওকে, সো আমরা আমাদের পরের টপিকসে চলে যাব এখন। আমাদের পরের টপিকসটার নাম হচ্ছে বন্ধন শক্তি। টাইটেল দাও খাতায় ভাইয়া, বন্ধন শক্তি। ঠিক আছে, হ্যাঁ, টাইটেল হবে বন্ধন শক্তি বা বন্ড এনার্জি। ঠিক আছে, বন্ধন শক্তি বা বন্ড এনার্জি। দ্রুত লেখো ভাইয়া, বন্ধন শক্তি বা বন্ড এনার্জি। ওকে, সো লিখে ফেলো ভাই এরকম ভাইয়া যে হ্যাঁ সো বন্ধন শক্তি বা বন্ড এনার্জি লেখো। বন্ধন শক্তি বলতে একটি অণুতে, বন্ধন শক্তি বলতে, ঠিক আছে, একটি অণুতে বন্ধন শক্তি বলতে একটি অণুতে 1 মোল নির্দিষ্ট প্রকৃতির, একটি অণুতে 1 মোল নির্দিষ্ট প্রকৃতির যতগুলো বন্ধন আছে, ওয়ান মোল নির্দিষ্ট প্রকৃতির যতগুলো বন্ধন আছে, কমা, তার সবগুলো ভাঙতে, তার সবগুলো ভাঙতে, সবগুলো ভাঙতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তার গড় মানকে বোঝায়। যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তার গড় মানকে বোঝায়। ওকে, রাইট। ওকে, কি লিখলাম? বন্ধন শক্তি বলতে একটি অণুতে 1 মোল নির্দিষ্ট প্রকৃতির যতগুলো বন্ধন আছে তার সবগুলো ভাঙতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তার গড় মানকে বোঝায়। ঠিক আছে, আরেকটা লিখে নেই, আমরা একসাথে বের করব ভাইয়া। ঠিক আছে, টাইটেল দাও ভাইয়া, বন্ধন বিয়োজন শক্তি। বন্ধন বিয়োজন শক্তি। ঠিক আছে, ওকে, সো বন্ধন বিয়োজন শক্তি। ওকে, বন্ধন বিয়োজন শক্তি। ওকে, আচ্ছা, তো এখানে লেখো 1 মোল অণুর একই প্রকৃতির, ঠিক আছে, 1 মোল অণুর একই প্রকৃতির 1 মোল অণুর একই প্রকৃতির প্রত্যেকটি বন্ধনকে, প্রত্যেকটি বন্ধনকে আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটি বন্ধনকে আলাদা আলাদা ভাবে ভাঙার জন্য যে শক্তির প্রয়োজন, ভাঙার জন্য যে শক্তির প্রয়োজন, কমা, ঠিক আছে, তাকে বন্ধন বিয়োজন শক্তি বলে। তাকে বন্ধন বিয়োজন শক্তি বলে। ঠিক আছে, ওকে, তাকে বন্ধন বিয়োজন শক্তি বলে। আচ্ছা, সো গেল এটা। এখন একটা জিনিস এখানে বুঝতে হবে, দুইটা কনসেপ্ট কিন্তু এখানে ভাই, একটা হচ্ছে বন্ধন শক্তি আর একটা হচ্ছে বন্ধন বিয়োজন শক্তি। ঠিক আছে, সো আসো দেখি জিনিসটা আমরা একটু ব্যাখ্যাটা বুঝি কিনা। ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমরা একটা যৌগ নিলাম, যৌগটা হলো মিথেন। মিথেন কি? CH4, রাইট? সো মিথেনে কয়টা বন্ড আছে বলো দেখি? মিথেনে 4টা কার্বন হাইড্রোজেন বন্ড আছে, রাইট? কার্বন হাইড্রোজেন বন্ড কয়টা আছে বলো? 4টা। তোমার কি মনে হয় 4টা ভাঙতে সমান পরিমাণ শক্তি লাগে? না।
সো মিথেনের এই যে 4টা বন্ড আছে, এই 4টা ভাঙতে কিন্তু সমান পরিমাণ শক্তি লাগে না, এক একটা ভাঙতে এক এক পরিমাণ শক্তি লাগে। ঠিক আছে, ওকে। সো এক একটা ভাঙতে যে এক এক পরিমাণ শক্তি লাগে, যেমন ধরো তোমাকে প্রথমটা, সো ধরো আমি তোমাকে 4টাই লিখে দিই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলা হচ্ছে বন্ধন বিয়োজন শক্তি। বন্ধন কি শক্তি বলো? বন্ধন বিয়োজন শক্তি। মানে প্রথম বন্ধন বিয়োজন শক্তি মানে প্রথমটা ভাঙতে যে এনার্জি লাগবে। দ্বিতীয় বন্ধন বিয়োজন শক্তি মানে দ্বিতীয়টা ভাঙতে যে এনার্জি লাগবে। ওকে, সো 4টার জন্য 4 রকম। সো প্রথমটার জন্য কত? সেটা হচ্ছে 426.77, 426.77 এত কিলো জুল পার মোল। দ্বিতীয়টার জন্য 439.32 এত কিলো জুল পার মোল। তৃতীয়টার জন্য 451.87 এত কিলো জুল পার মোল। চতুর্থটার জন্য 347.27 এত কিলো জুল পার মোল। তো দেখো 4টা বন্ড ভাঙতে কিন্তু সমান এনার্জি লাগে নাই। সো প্রত্যেকটার জন্য বন্ধন বিয়োজন শক্তি কিন্তু আলাদা। ঠিক আছে ভাইয়া, 4টা ভাঙতে ভাঙতে সেপারেট এনার্জি লাগে, এটা হচ্ছে পরীক্ষালব্ধ মান, এগুলো ভেঙে ভেঙে তোরা দেখছে। ঠিক আছে, সো এটা হচ্ছে পরীক্ষালব্ধ মান। তাহলে বলো দেখি ভাইয়া, যদি আমরা এখান থেকে কি বের করতে চাই, বন্ধন শক্তি বের করতে চাই, তাহলে অতএব বন্ধন শক্তি কি হবে? বন্ধন শক্তি কি লিখছিলাম? এই পড়ো দেখি, বন্ধন শক্তির সংজ্ঞাটা কি ছিল ভাইয়া? যে একটি অণুতে 1 মোল নির্দিষ্ট প্রকৃতির যতগুলো বন্ধন আছে তার সবগুলো ভাঙতে যে শক্তির প্রয়োজন তার গড় মানকে বোঝায়। তাহলে এই 4টা আমরা যোগ করি, 426.77। একটু ওয়েট করো ভাইয়া। আচ্ছা, থাক, চুপ থাকো ভাইয়া, মধ্যে মধ্যে চুপ থাকাটা বেটার। ঠিক আছে, দেখো 426.77 প্লাস হচ্ছে 439.32 প্লাস হচ্ছে 451.87 প্লাস হচ্ছে 347.27, এই সবগুলার যোগফল ভাগ হচ্ছে 4। ঠিক আছে, তো সবগুলার যোগফল কত আসছিল বলো? 1665.23 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এত কিলো জুল পার মোল। সো সবগুলো আসছিল এত, ভাগ হচ্ছে 4। ঠিক আছে, এত ভাগ 4, 416 দশমিক, সেটা কত আসছে? 416.3075 এত কিলো জুল পার মোল। ঠিক আছে, 416.3075 এত কিলো জুল পার মোল। ঠিক আছে, তাহলে বন্ধন শক্তি হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ভাঙতে যে শক্তি সেটা, আর বন্ধন বিয়োজন শক্তি হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ভাঙতে যে শক্তি সেটা, আর বন্ধন শক্তি হচ্ছে সবগুলা যোগ করে, যেহেতু 4টা ছিল সবগুলোর যোগফলকে আমরা 4 দিয়ে ভাগ করলে যেটা পাই সেটা হচ্ছে বন্ধন শক্তি। তো আশা রাখি সবার কাছে জিনিসটা এখন ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, এই ভ্যালু গুলো মুখস্থ রাখা লাগবে। হ্যাঁ বলো ভাইয়া। এই বন্ধন শক্তিগুলো ডিফারেন্স কেন হয়, একটা এক এক রকম কেন হয়? এটা কেমিস্ট্রি দিয়ে। ঠিক আছে, তোমার সবকিছু কি সমান? হাত পা, নো ভাইয়া, তোমার তো একটু হলো 4টা ছোট হাত বড় পা, আছে। একটু ছোট বড় আছে, ঠিক না ভাইয়া? সেরকম ভাই, এই জন্য এরকম, বাট নর্মালি এটার ভাইয়া আসলে বন্ধন তত্ত্ব দিয়ে পড়ে, সেটা আসবে সামনে ভাইয়া। ঠিক আছে, নর্মালি এই জিনিসগুলো ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, আসলে এইভাবে না, জিনিসটা ওরা করে দেখছে। দেখবা তোমরা যখন জৈব যৌগ পড়বা সেকেন্ড ইয়ারে, এরকম একটা ইয়া থাকবে, তোমার নাম হচ্ছে ফ্রি রেডিকেল অথবা কার্বো ক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, তখন এগুলা চেক করে করে দেখা যায় যে ভ্যালু গুলো কত আসে। আপাতত তোমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে শুধু মুখস্থ,
কিন্তু পরবর্তীতে এগুলাও ইনশাআল্লাহ ভাঙার সূত্র দেখবা আসবে, এবং এই রিলেটেড কিছু অঙ্ক কিন্তু আমরা করছিলাম রাইট লাস্ট ক্লাসে। ঠিক আছে, এই টাইটেল দাও প্রশমন তাপ। দ্রুত ভাইয়া, নেক্সট টপিক হচ্ছে প্রশমন তাপ। ঠিক আছে, দ্রুত লেখো। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রশমন তাপটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো প্রশমন তাপটা হচ্ছে, লেখো নিচে লেখো যে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হলে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হলে একে প্রশমন বিক্রিয়া বলে। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হলে একে প্রশমন বিক্রিয়া বলে। ঠিক আছে, ওকে, আচ্ছা, একে প্রশমন বিক্রিয়া বলে। দাঁড়ি আচ্ছা, প্রশমন বিক্রিয়া বলে। সো অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হলে একে প্রশমন বিক্রিয়া বলে। দাঁড়ি, এরপর লেখো অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় প্রশমন বিক্রিয়ায় সরি 1 মোল পানি উৎপন্ন করতে অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপ নির্গত হয় যে পরিমাণ তাপ নির্গত হয় তাকে ওই বিক্রিয়ার প্রশমন তাপ বলে। তাকে ওই বিক্রিয়ার প্রশমন তাপ বলে। ঠিক আছে, তাকে ওই বিক্রিয়ার প্রশমন তাপ বলে। আচ্ছা, সো এভাবে লেখো যে সাধারণ, প্যারা করে লেখো। তাহলে প্রশমন তাপ আমরা শিখলাম। তো প্যারা করে লেখো, সাধারণত তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় সাধারণত তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন তাপের পরিমাণ প্রায় সমান থাকে। উৎপন্ন তাপের পরিমাণ প্রায় সমান থাকে। ঠিক আছে, কি লিখছি বলো? যে সাধারণত তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন তাপের পরিমাণ প্রায় সমান থাকে। দাঁড়ি, এবং এর মান 57.32 57.32 লিখো না, 57.3 কিলোজুল পার মোল। 57.3 কিলোজুল পার মোল, 57.3 কিলোজুল পার মোল। ঠিক আছে, গেল এটা। তো যেমন দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড আর কি হয় বলো? আর হয় হচ্ছে পানি। ঠিক আছে, সো এই যে সোডিয়াম ক্লোরাইড হইলো, এখানে ডেল্টা এইচ এর ভ্যালু দেখছো -57.24 কিলোজুল পার মোল। ঠিক আছে, এটা দেন আরেকটা, সেগুলা অলমোস্ট কি বলো কাছাকাছি থাকবে, একদম এক্স্যাক্টলি তো আর মিলে যাবে না। যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কে বিক্রিয়া করে, নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে, উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট, সাথে হচ্ছে তোমার
পানি, এবং পানিটা কি বলো, লিকুইড। সো ডেল্টা এইচ কত হবে, -57.28 এত কিলোজুল পার মোল। ঠিক আছে। সো আরেকটা দেখো, আরেকটা হচ্ছে ধরো সে ফর এক্সাম্পল পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাও অ্যাকুয়াস, সাথে হচ্ছে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করবে পটাশিয়াম নাইট্রেট, সাথে হচ্ছে পানি। ওকে, সো এক্ষেত্রে ডেল্টা এইচ হচ্ছে -58.03 এত কিলোজুল পার মোল, -58.03 কিলোজুল পার মোল, রাইট। ওকে, সো এটা আসলে এখানে হতে পারে, রাইট। ডান ভাইয়া। সো দেখছো তিনটা বিক্রিয়াতেই তোমার ডেল্টা এইচ এর মানটা কিন্তু কাছাকাছি, -57.24, -57.28, -58.03। সো আইডেন্টিক্যাল না, অলমোস্ট কি বলো, কাছাকাছি। সো এই ভ্যালুগুলো এই কারণে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এখন এতটুকু যদি লেখা হয়ে থাকে, এখন শোনো এই পার্ট থেকে আসলে আমাদের তিনটা ক্রিয়েটিভ আসে। কয়টা বলো, প্রশমন তাপ থেকে তিনটা ক্রিয়েটিভ আসে। তো তিনটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন আমরা ফার্স্টে লিখি এবং এরপর আমরা সিরিয়ালি অ্যান্সার লিখবো। ওকে, আচ্ছা এবার নিচে লেখো সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে, টাইটেল দাও সৃজনশীল প্রশ্ন। আচ্ছা, তিনটা ক্রিয়েটিভ থাকবে, তিনটা ক্রিয়েটিভের নাম্বার ওয়ানটা লেখো, সৃজনশীল প্রশ্ন নাম্বার ওয়ান দিয়ে লেখো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায়, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন প্রশমন তাপ প্রায় ধ্রুবক কেন? তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন প্রশমন তাপ প্রায় ধ্রুবক কেন? ঠিক আছে, ওকে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু তে দেখো, নাম্বার টু হচ্ছে, আচ্ছা এটা গেল এক নাম্বারটা। এবার দুই নাম্বারটা দেখো, দুই নম্বরটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের সাথে ইথানোয়িক অ্যাসিডের সাথে ইথানোয়িক অ্যাসিড কি রকম, CH3COOH। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, ইথানোয়িক অ্যাসিডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের, ঠিক আছে, ওকে। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান কমে যায় কেন? প্রশমন বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান কমে যায় কেন? ডেল্টা এইচ এর মান কমে যায় কেন, দাঁড়ি, ঠিক আছে, ওকে, কমে যায় কেন, দুই নম্বর গেল। তিন নম্বরটা লেখো ভাইয়া। তিন নম্বর হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড HF, হাইড্রোজেন ফ্লোরাইড HF এবং সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর প্রশমন বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান বেড়ে যায় কেন? ডেল্টা এইচ এর মান বেড়ে যায় কেন? তিনটা কোশ্চেন। অভি